স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আলী আহসান এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের 911টি অবৈধ দোকান উচ্ছেদে অভিযান, মালিক শ্রমিকদের বিক্ষোভ। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের মামলায় 2 শিক্ষকের 4 দিন ও 2 ছাত্রের 5 দিনের রিমান্ড, ফের হেফাজতে। দেশে করোনা সংক্রমণের 9ম মাসে বেড়েছে শনাক্ত ও মৃত্যু। গত এক মাসে শনাক্ত 59,000-এর বেশি। পদ্মা সেতু নির্মাণ সময় বাড়ছে 5ম দফায়। উদ্বোধনের নতুন লক্ষ্য 2022 সালের মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। নোয়াখালীতে বিদ্যুতের ভুতুড়ে বিল, প্রতিবাদ করলে সংযোগ বিচ্ছিন্ন, দেয়া হয় শতগুণ বিল, মামলার হুমকি। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। শুরুতেই চলে যাচ্ছি রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের নকশা বহির্ভূত 911টি দোকান উচ্ছেদে অভিযান কিছুক্ষণ আগে শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে। সিটি প্লাজা অর্থাৎ ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেট, সেই সুপার মার্কেটের সামনের যে অংশগুলো আছে, যেটি আসলে নকশা বহির্ভূত বলা হচ্ছে, পার্কিংয়ের জায়গাগুলো বলা হচ্ছে বা লিফটের জায়গাগুলো বলা হচ্ছে, সেই জায়গাগুলোই কিন্তু আসলে এখানে ভেঙে দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে বেশ কিছু দোকান এরই মধ্যে ভাঙা হয়ে গিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং এখনও কিন্তু তাদের যে উচ্ছেদ কার্যক্রম, সেই উচ্ছেদ কার্যক্রমটা কিন্তু আসলে চলছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে আসলে যেটি জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই একটি দোকান অর্থাৎ একটি অবৈধ দোকান থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে এই যে অভিযান, সেই অভিযানটি কিন্তু আসলে হবে। এটি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি পক্ষ সামনে সেই অবৈধ স্থাপনাগুলো, দোকানগুলো ব্যবসায়ীরা ছিল না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যদি আপনাকে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভালোভাবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের যে উচ্ছেদ কার্যক্রম, সেই উচ্ছেদ কার্যক্রমটি আসলে পরিচালনা করছে। আমাদের সাথে এই মুহূর্তে যারা নতুন দর্শক যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি আরও একবার মনে করিয়ে দিতে চাই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্তে এবং একটি তদন্ত কমিটি করা হয়েছিল। সেই তদন্ত কমিটির প্রতিবেদন ভবনের সামনে পরপর 3টি যে ভবন রয়েছে ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 নামে, সেই 3টি ভবনের অন্তত 911টি দোকান এখানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এবং সেই দোকানগুলো পার্কিংয়ের জায়গা, বেসমেন্টের জায়গা দখল করে কিন্তু আসলে সেই দোকানগুলো করা হয়েছে। সে কারণেই আসলে আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই অভিযান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তিনি এই বর্তমান যিনি মেয়র আছেন, তিনি ক্ষমতায় আসার পরেই ঘোষণা দিয়েছিলেন যে অবৈধ যেসব স্থাপনা আছে বা অবৈধ যেসব মার্কেট আছে, এই মার্কেটগুলো কোনোভাবেই রাখা হবে না, এগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হবে। এবং আজকে কিন্তু আমরা তার অংশ হিসেবে দেখছি যে আজকে ফুলবাড়িয়া সুপার মার্কেট 2-এর 911টি যে দোকান, সেই দোকানগুলো কিন্তু আসলে ভেঙে দেওয়া হচ্ছে, সেই দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে, যেগুলো অবৈধ সেসব অবৈধ দোকানগুলো আছে, সেসব দোকানগুলো কিন্তু আসলে সরিয়ে ফেলা হচ্ছে। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু আসলে কঠোর অবস্থান নিয়েছেন। তার কারণ আপনাকে জানিয়ে রাখি যে আজকে বেলা 11টার পরপরই এই যে অভিযান, সেই অভিযানটি আসলে পরিচালনা করার কথা ছিল,
কিন্তু আমরা দেখলাম যে এখানকার যেসব ক্ষতিগ্রস্ত যেসব দোকান মালিক আছেন এবং তাদের ভাষ্য যে তারা এখানে টাকা দিয়ে এইসব দোকান তারা বরাদ্দ নিয়েছেন এবং তাদের তোপের মুখে তাদের বিক্ষোভের মুখে সেই সময় অভিযানটি কিন্তু আসলে পরিচালনা করা সম্ভব হয়নি এবং একটা পর্যায়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা তাদের দফায় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা তাদের কিন্তু দফায় দফায় তাদের সাথে বাকবিতণ্ডা হয়েছে, পাল্টা দেওয়া হয়েছে। একটা পর্যায়ে আপনাকে আবারও একটু দেখাতে চাই যে এই মুহূর্তে আবারও কিন্তু হচ্ছে যেসব ব্যবসায়ী তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হচ্ছে যে কোনো উপায়েই এই যে অবৈধ যে দোকানগুলো আছে বা অবৈধ স্থাপনা উচ্ছেদে যারা বাধা দেবেন তাদেরকে কিন্তু আসলে তারা প্রতিহত করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখছি যে তারা কিন্তু এখন কঠোর অবস্থানে আছেন এবং সকাল থেকে আমরা তাদেরকে যতটা নমনীয় হতে দেখেছি বারবার করে তারা ব্যবসায়ীদেরকে বুঝিয়েছেন যে এই যে এই স্থাপনাগুলো অবৈধ, এই স্থাপনাগুলো আসলে ভেঙে দেওয়া হবে। অর্থাৎ তারা কিন্তু তাদের কোনো কথা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো কথা না শুনেই এই বিক্ষুব্ধ যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আসলে ইট পাটকেল ছুটতে শুরু করেন। এর পরপরই আমরা দেখেছি যে তাদের শান্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে কিন্তু আসলে টিয়ার শেল ছোড়া হয় এবং টিয়ার শেল ছোড়ার পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে চলে আসে পরপরই আবার কিন্তু এই যে সেই উচ্ছেদ কার্যক্রমটি কিন্তু আসলে শুরু হয়েছে এবং এই উচ্ছেদ কার্যক্রমটি আসলে চলছে। আমাদেরকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই উচ্ছেদ কার্যক্রমটি শেষ না হবে, অর্থাৎ 911টি দোকান, অনেকগুলো দোকান, যতক্ষণ পর্যন্ত একটি দোকানও এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের যে কাজ সেই কাজ তারা চালিয়ে যাবেন, কোনো বাধাই তারা মানবেন না। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন আগে এই ফুলবাড়িয়া যে মার্কেটটি আজকে ভেঙে দেওয়া হচ্ছে সেই মার্কেটের ব্যবসায়ীদের প্রতিনিধিদের সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র তিনি একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কোনোভাবেই আসলে এই স্থাপনাগুলো আসলে রাখা হবে না। এবং এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে টাকা দিয়েই কিন্তু তারা তাদের যে ব্যবসা সেই ব্যবসাটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছিলেন। তবে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের কোনো দোকান তাদেরকে বরাদ্দ দেওয়া হয়নি। যেহেতু তাদেরকে কোনো দোকান বরাদ্দ দেওয়া হয়নি সে কারণেই কিন্তু আসলে তারা তাদের যে স্থাপনাগুলো আছে অবৈধ স্থাপনা সেই স্থাপনাগুলো কিন্তু আসলে ভেঙে দিচ্ছে। আপনাকে যদি আমি উচ্ছেদ অভিযানের সবশেষ তথ্যটি আরও একবার জানাতে চাই যে আজকে ঠিক 1:45 নাগাদ আসলে এই উচ্ছেদ অভিযানটি শুরু হয়েছে। প্রথমে কিছুটা সংঘর্ষের ঘটনাও ঘটেছে, পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। তবে এই মুহূর্তে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি শান্ত রয়েছে এবং বেশ ভালোভাবেই আমরা দেখছি কোনো বাধা ছাড়া, অর্থাৎ এই মুহূর্তে কোনো বাধা ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা যারা আছেন বা উচ্ছেদ কাজ যারা পরিচালনা করছেন তারা কিন্তু বেশ ভালোভাবে এই উচ্ছেদ কাজটি তারা চালিয়ে যাচ্ছেন এবং একের পর এক যে অবৈধ স্থাপনাগুলো আছে, অবৈধ দোকানগুলো আছে সেই দোকানগুলো কিন্তু আসলে তারা ভেঙে দিচ্ছেন এবং বারবার এখানকার ব্যবসায়ীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে এই দোকানগুলো তারা গত মেয়াদে সিটি কর্পোরেশন কর্মকর্তাদের কাছ থেকে বা তার কাছ থেকে তারা দোকানগুলো নিয়েছেন, কিন্তু তারপরেও সিটি কর্পোরেশন যেহেতু এগুলো অবৈধ দোকান এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটি আসলে বরাদ্দ দেওয়া হয়নি সে কারণেই এই দোকানগুলো ভেঙে দেওয়া হচ্ছে। যেহেতু এটি অবৈধ স্থাপনা এটি কিন্তু আসলে আমাদেরকে জানানো হচ্ছে বারবার করে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু এখনও তাদের অবস্থানে অনড় রয়েছে। আমরা দেখছি যে একের পর এক অবৈধ যে স্থাপনাগুলো আছে, একের পর এক যে দোকানগুলো আছে সেই দোকানগুলো কিন্তু তারা ভেঙে দিচ্ছে এবং আপনি নিশ্চয়ই এখন সেই ভাঙা যে চিত্রগুলো সেই চিত্রগুলো আসলে দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে এই রাস্তার পাশ দিয়ে যে দোকানগুলো ছিল
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এতক্ষণ যারা বিক্ষোভ করছিলেন, যারা ইটপাটকেল ছুঁড়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে, তাদেরকে কিন্তু আসলে ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে এই জায়গাটিতে আসলে তারা অবস্থান করছেন না, এই জায়গাটিতে তারা নেই। এই জায়গাটি থেকে তারা বিচ্ছিন্নভাবে সরে গিয়েছেন এবং রাস্তার দুই পাশে পুলিশ সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে রেখেছেন, যাতে আবার নতুন করে কোনো ধরনের কোনো ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে, সেটি কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে এখানে করা হয়েছে। আপনাকে আবারও আসলে ঘটনাটি সম্পর্কে আরও একটু জানাতে চাই যে ফুলবাড়িয়ার সুপার মার্কেট 2, এই মার্কেটটিতে 911টি অবৈধ দোকানের যে তথ্য বা অবৈধ দোকানের যে খোঁজ, সেই দোকানের খোঁজ পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সেই তদন্তের ভিত্তিতে, সেই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই কিন্তু এখানে আজকের যে অভিযান, সেই অভিযানটি আসলে পরিচালনা করা হচ্ছে এবং আজকে সকাল 11টা থেকে এই অভিযানটি পরিচালনা করার কথা ছিল, কিন্তু আমরা শুরুতে দেখেছি যে এই অভিযানটি তারা সঠিক সময়ে শুরু করতে পারেনি। তার কারণে এখানে 911টি যে দোকান, সেই দোকানের আদিলুর রহমান, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপনার কাছে আবারও ফিরবো। ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মাদ্রাসার 2 শিক্ষকের 4 দিন করে ও 2 ছাত্রের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বেলা 11:30টার দিকে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এনামুল হক এই আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তায় ওই 4 আসামিকে আদালতে হাজির করা হয়। সোমবার মাদ্রাসার ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন ও সবুজ ইসলাম ওরফে নাহিদের 10 দিন এবং শিক্ষক আলামিন ও ইউসুফ আলীর 7 দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা নিশিকান্ত সরকার। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, আসামি পক্ষের কোনো আইনজীবী না থাকায় তাদের অনুপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি শুরু হয়। আদেশে বিচারক মাদ্রাসার 2 শিক্ষককে 4 দিন এবং 2 ছাত্রের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের আবারও পুলিশ হেফাজতে নেওয়া হয়। গত 4 ডিসেম্বর রাতে কুষ্টিয়ার 5 মাথার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। পরে ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ দেখে কুষ্টিয়ার জুগিয়া এলাকার মাদ্রাসা ইবনে মাসউদের 2 ছাত্র এবং তাদের সহযোগিতা করায় 2 শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। সুষ্ঠু তদন্ত করতে হলে এই রুট জানার দরকার। আমরা আদালতে বলেছি যে আর জন্য কোনো ভাস্কর্য ভাঙা না হয়, আর জন্য এরকম গভীর ষড়যন্ত্রে কেউ লিপ্ত না হয়, এইটাকে অবিলম্বে বন্ধ করার জন্য আজকে আমাদের এই মকদ্দমায় রিমান্ডের প্রয়োজন। রিমান্ড নিয়ে আরও খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, আসামিদেরকে তো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে কিনা, না হয়ে থাকলে সেটি কখন শুরু হতে পারে? আসলে জিজ্ঞাসাবাদ কখন শুরু হবে এ ব্যাপারে আমাদের কাছে কোনো বিস্তারিত তথ্য এখন পর্যন্ত নেই, কারণ 11:30টার দিকে আসামিদের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে পুলিশ হেফাজতে, আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে কুষ্টিয়া পুলিশ লাইনে নেওয়া হয়েছে। তো আসলে এর আগেও কিন্তু যখন গতকালকে রিমান্ড আবেদন করা হয়েছিল, তখন অতিরিক্ত বিজ্ঞ যিনি ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তিনি আজকের দিন ধার্য করেছিলেন এই রিমান্ডের শুনানির জন্য। তো সেই শুনানি কিন্তু আজকে 11:30টার দিকে অনুষ্ঠিত হয়েছে এবং আসামির পক্ষ থেকে কিন্তু কোনো আইনজীবী এই মামলায় শুনানিতে অংশগ্রহণ করেননি। কারণ হিসাবে আমরা জানতে পেরেছি যে কোনো আইনজীবী এই বঙ্গবন্ধুর ভাস্কর্য যেহেতু ভাঙা হয়েছে এর পক্ষে আসলে কথা বলতে তাদের অনীহা প্রকাশ করেছে, যার কারণে কোনো আইনজীবীর আসামি পক্ষে করেনি, যার কারণে কিন্তু রাষ্ট্রপক্ষের একক শুনানি শেষেই বিচারক সিদ্ধান্ত দিয়েছেন যে মাসুদ মাদ্রাসার যে 2 ছাত্র নাহিদ এবং মিঠুন তাদেরকে 5 দিনের রিমান্ড এবং ওই কাজের সহযোগিতার জন্য যে 2 জন শিক্ষক ছিল তাদেরকে 4 দিনের করে রিমান্ডে মঞ্জুর করে আদালত। এবং এই আদালতের রিমান্ড মঞ্জুর করার পরপরই কিন্তু তাদেরকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তার আগে কিন্তু এই যে আদালত চত্বর কিন্তু ঘিরে রেখেছিল পুলিশ এবং 3 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা তাদেরকে ভিতরেই এই আদালত চত্বর ছিল। এবং এখন পর্যন্ত কুষ্টিয়ায় আরও যে ভাস্কর্যগুলো ছিল সেইগুলোতেও কিন্তু অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সেখানে প্রহরের ব্যবস্থা করা হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কুষ্টিয়ার পৌরসভার
নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাকে যেমনটি জানিয়েছিলেন এই ভাস্কর্যটি কিন্তু আগামী 16 ডিসেম্বর উদ্বোধন হওয়ার কথা ছিল। এখন পর্যন্ত তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আগামী 16 ডিসেম্বরেই এই ভাস্কর্যটির যে ভাঙা অংশগুলো সেটি সংস্কার করে 16 ডিসেম্বরেই যাতে এটি উদ্বোধন করা হয় সেই ব্যবস্থা তারা গ্রহণ করছেন এবং তারা এইভাবে আমাকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মোটামুটি কুষ্টিয়া ভাস্কর্য ভাঙচুর এবং রিমান্ড আবেদনের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। দেশে করোনা সংক্রমণের 9 মাসে এসে শনাক্ত মৃত্যু দুটোই ঊর্ধ্বমুখী। গত 1 মাসে রোগী বেড়েছে 13,000-এর বেশি। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি প্রস্তুতির কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এ পর্যন্ত দেশে সবচেয়ে বেশি করোনার নমুনা পরীক্ষা হয়েছে এই প্রতিষ্ঠানে। এখানে নভেম্বরের প্রথম 9 দিনে ব্রাকের পাঠানো নমুনায় শনাক্তের হার ছিল 7.69%। পরের 9 দিনে শনাক্তের হার বেড়ে হয় 18.56%, আর শেষের 9 দিনে তা বেড়ে হয়েছে প্রায় 30%। 1 মাসেই নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার বেড়েছে 23%। আমরা যেভাবে মনে করি যে করোনা নিয়ন্ত্রণে চলে এসেছে অথবা করোনার প্রকোপ আর সেইভাবে আমাদের দেশে নাই, কিন্তু আমাদের বিশ্লেষণ সেটা কিন্তু বলছে না। আমাদের বিশ্লেষণ বলছে যে করোনা আবারও একটুখানি ঊর্ধ্বমুখী। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় 8 মার্চ। প্রথম মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছিল 51, তবে পরের কয়েক মাসে বাড়ে সংক্রমণ ও মৃত্যুর হার। সবচেয়ে বেশি 98,000 রোগী শনাক্ত হয় জুন মাসে। মাঝখানে কিছুটা কমলেও আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। 8 নভেম্বর পর্যন্ত আগের 1 মাসে রোগী শনাক্ত হয়েছে 45,646, আর সবশেষ 1 মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে 59,000-এর বেশি। প্রাইভেট কোনো হসপিটালে কিন্তু জায়গা নেই, নিশ্চয়ই খেয়াল করছেন, এবং গভর্নমেন্ট হসপিটালও কিন্তু অনেক টুইটুম্বুর অবস্থা। যদি আপনি উৎস বন্ধ না করতে পারেন, সংক্রমণের হার যদি আপনি কমাতে না পারেন, তাহলে তো হাসপাতালে এই কেস সংখ্যা বাড়তেই থাকবে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে বাড়তি প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আমরা হসপিটালগুলোকে সেকেন্ড ওয়েভ মোকাবেলা করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছি। যে আপনি যদি একটি সুরক্ষিত একটি মাস্ক যদি আপনি পরতে পারেন, তাহলে আপনি 95%-এর চেয়ে বেশি নিরাপদ। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই বেশি রাজধানীতে। এ পর্যন্ত মৃত্যুর 54 ভাগই ঢাকায়। মৃতদের 79 ভাগের বয়স 50-এর বেশি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ ও প্লট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে রাজ্যকে সিবিআই নেতা আব্দুল জলিল ও নিম্নমান সহকারী মোহাম্মদ ওবায়দুল্লাহ হককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। মঙ্গলবার দুদকের উপপরিচালক শামসুল আলমের নেতৃত্বে একটি টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। একই অভিযোগে দুপুরে রাজ্যকের উচ্চমান সহকারী ও রাজ্য শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মালেককেও তলব করা হয়েছে। এদিকে বুধবার রাজ্যকের পরিচালক শেখ শাহিনুল ইসলাম ও 9 গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রদীপ কুমার বসু এবং 10 ডিসেম্বর ডিএনসিসি 53 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ও ডিএনসিসির সাবেক কমিশনার বিএনপি নেতা এম এ কাইয়ুমকে তলব করেছে। সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিক অনুসন্ধানে গোল্ডেন মনিরের 610 কোটি টাকা আর তার স্ত্রী রওশন আক্তারের 6 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। এছাড়া গত 3 ডিসেম্বর 3 কোটি 10 লাখ টাকার অবৈধ সম্পদের মামলায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুদক। রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে শিশু খন্দকার সামিউল আজিম ওয়াফি হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়েছে। আজ এ রায় ঘোষণার কথা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই সিদ্ধান্ত দেন। গত 23 নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন বিচারক। মামলাটিতে শিশু সামিউলের মা আয়েশা হুমায়রা এশা জামিনে মুক্ত ছিলেন, কিন্তু 23 নভেম্বর আদালতে হাজির না হওয়ায় বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার আরেক আসামি এশার প্রেমিক শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কু পলাতক রয়েছেন। বাক্কুর সঙ্গে মা এশার অনৈতিক কর্মকাণ্ড দেখে ফেলায় 2010 সালের 23 জুন শিশু সামিউলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত শিশুর বাবা কে এ আজম বাদী হয়ে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।
আবারও বাড়ছে পদ্মা সেতুর নির্মাণের সময়। পঞ্চমবারের মতো সময় বাড়ানোর কারণে 2021 সালে ডিসেম্বরে বিজয়ের 50তম বর্ষে পদার্পণ উপলক্ষে উদ্বোধন সম্ভব হচ্ছে না। তাই নতুন উদ্বোধন লক্ষ্য 2022 সালের মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। করোনা, বন্যা, পাইলিং জটিলতা সহ নানা কারণে সেতুটির নির্মাণ সময় 5 দফা বেড়েছে। স্বপ্ন পূরণের খুব কাছাকাছি নদীর প্রবাহমান জলরাশির উপর পুরো পদ্মা সেতু। দূর থেকেই দেখা যায় সেতুর মাঝের শূন্য স্থানটুকু। অপেক্ষা আর মাত্র একটি স্প্যানের, সেটিরও অবসান হচ্ছে এ মাসেই। তবে যাত্রাপথ সরল ছিল না। বলা হয় দক্ষিণ আমেরিকার আমাজনের পর সবচেয়ে খরস্রোতা নদী পদ্মা। প্রতিটি কাজে প্রকৃতির বিরূপ আচরণ মোকাবিলা করতে হয়েছে। তাই 2017 সালের সেপ্টেম্বরে প্রথম স্প্যান বসলেও পুরো 41টি শেষ করতে লাগছে 3 বছর 3 মাস। ভরা বর্ষায় তীব্র স্রোত মোকাবেলা করে পাইলিং করতে হয়েছে। আবার শীতে অত্যধিক পলি অপসারণ করতে দিনরাত কাজ করেছে ড্রেজার। মাটির তলদেশের গঠনগত ভিন্নতার কারণে পাইলিংয়ে লেগেছে অতিরিক্ত 8 মাস। এ কারণে 2018 সালের ডিসেম্বরে সেতু চালুর টার্গেট থাকলেও পূরণ হয়নি। এর উপর করোনার কারণে অগ্রগতি কমেছে আরও 30 থেকে 35 ভাগ। সংশোধিত লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সেটা হলো আরও প্রায় 14-15 মাস লাগবে। 2022 সালে 26শে মার্চ আমাদের স্বাধীনতার 50 বছর পার হয়ে 51তম বছর হবে। তবু এটা আমাদের একটা বিরাট উপলক্ষ, স্বাধীনতা দিবস। সেই মাসে হয়তো আমরা এটা ইনশাল্লাহ হয়তো চালু করতে পারবো। তো এখনও এটা একবারে কনফার্ম বলা ঠিক হবে না, কারণ কোভিড তো এখনও পার হয়নি। নানা প্রতিকূলতায় গতি কমলেও থামেনি কাজ। ডিসেম্বরে স্প্যান বসানো শেষ হলে বাকি থাকবে অ্যাপ্রোচ রোড, রেল স্ল্যাব ও রোডওয়ে ডেক স্থাপন। শুক্রবার পর্যন্ত 2917টির মধ্যে 1285টি রোড স্ল্যাব ও 2965টির মধ্যে 1930টি রেল স্ল্যাব বসানো হয়েছে। আমাদের 4টা মডিউল করলে, দিনরাত কাজ করলে আশা করি আমাদের যে ড্যাক বসানো, আশা করি যে আমাদের টার্গেট যেটা অন্তত জুলাই আগস্টের মধ্যে 2021 সমাপ্ত হবে। তারপরে ওখানে আবার একটা মেমব্রেন বসানো হবে ড্যাকের উপর, ইম্পারভিয়াস মেমব্রেন বলা হয়। তার উপরে 70-75 মিলিমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট দেওয়া হবে, কার্পেটিং যেটা বলা হয়, ব্ল্যাক টপ। তো এগুলো করতে খুব বেশি সময় লাগবে না। তারপরে একটা ফিনিশিংয়ের ব্যাপার আছে। নভেম্বর পর্যন্ত মূল সেতুর অগ্রগতি 91 ভাগ, নদী শাসন 76 আর সার্বিক অগ্রগতি 82.5%। কাজ শুরুর 4 বছরের মাথায় 2018 সালে উদ্বোধনের কথা ছিল পদ্মা সেতুর। এরপর আরও 3 দফা বেড়েছে সময়। তবে সময় যত গড়িয়েছে মানুষের প্রত্যাশার চাপ তত বেড়েছে। তবে চাপ যতই থাক, 100 বছরের স্থায়িত্ব নিশ্চিতে প্রকৌশলীরা পদ্মা সেতু নির্মাণের মানের ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি নয়। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাজিরা, শরীয়তপুর। চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ, বকেয়া বেতন পরিশোধ সহ 5 দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন চিনিকল শ্রমিকরা। গাইবান্ধা, রংপুর, কুষ্টিয়া, নাটোর, চুয়াডাঙ্গা ও দিনাজপুরের 6টি চিনিকলে 8ম দিনের মতো হয় শ্রমিকদের বিক্ষোভ। গাইবান্ধার মহিমাগঞ্জ ও রংপুরের শ্যামপুরে কর্মবিরতি ও বিক্ষোভ করেন আখ চাষি ও চিনিকল শ্রমিকরা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন নেতারা। চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলেও হয় শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ। এ সময় শ্রমিক নেতারা দাবি মেনে চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। বিক্ষোভ করেছেন কুষ্টিয়া, নাটোর ও দিনাজপুরের চিনিকল শ্রমিকরাও। তাদের আশঙ্কা, মিল বন্ধ হলে হাজার হাজার আখ চাষি, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী বেকার হয়ে পড়বেন। অবিলম্বে মিল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে বকেয়া পরিশোধ করা না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ সরকারই মৌলবাদকে উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দেশে মৌলবাদের উত্থান হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই, আর সব দায় চাপিয়ে বিএনপিকে নিঃশেষ করার চেষ্টায় ব্যস্ত আওয়ামী লীগ। মৌলবাদকে উস্কানি দিয়ে মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ, দিয়েছে। আজকে কেন এই সমস্যা তৈরি হয়েছে? ডাবল স্ট্যান্ডার্ড করলে তো এটা হবেই। তাদের যে মহাজোটের 14 দলের মধ্যে তাদের মধ্যে ইসলামিক মৌলবাদী দলগুলো নেই, তাহলে এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কথা বলতে কোনো লাভ নেই। আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি। বাসাবাড়ির 4 মাসের বিদ্যুতের বিল প্রায় 10 লাখ টাকা। 8 বছর ধরে সংযোগ না পেলেও বিল এসেছে 35,000 টাকা। এমন ভুয়া বিল
সংযোগ না দিয়ে বিল সহ ব্যাপক গ্রাহক হয়রানির অভিযোগ নোয়াখালীর বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে। গ্রাহকরা বলছেন, এসব অনিয়ম নিয়ে কথা বলতে গেলে কর্মচারীদের দুর্ব্যবহারের শিকার হতে হয়, দেয়া হয় সংযোগ বিচ্ছিন্ন ও মামলা করার হুমকি। বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের শাহিদ উদ্দিন একজন আবাসিক বিদ্যুৎ গ্রাহক। প্রতি মাসে 200 থেকে 300 টাকা বিল দিয়ে আসছিলেন তিনি। জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসে হঠাৎ তার বিদ্যুৎ বিল আসে 3,300 এবং 10,000 টাকা। বিল বাড়ার প্রতিবাদ করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি গড়ে 2 লাখ টাকারও বেশি বিল করা হয় তাকে পরবর্তী 4 মাসে। এটা নিয়ে প্রতিবাদ জানাইলে আমার লাইন কাটি দিয়া 1,82,000 টাকা বিল করে, পরের মাসে 2,54,000 টাকা। আমার তো লাইনে কাটা, কিভাবে আমার এই বিলটা আসে? একলাশপুর বাজারের ব্যবসায়ী বিজয় চন্দ্র 8 বছর আগে আবেদন করলেও পাননি বিদ্যুৎ সংযোগ, তবে তার নামে বিল এসেছে 35,000 টাকা। আর চৌমুহনী বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের প্রতি মাসে গড়ে 1,500 টাকা বিল আসলেও অক্টোবরে তার বিল এসেছে 1,29,000 টাকা। এ ধরনের অযৌক্তিক বিলের অভিযোগ জেলায় অনেক গ্রাহকের। কয়েক মাসের বিদ্যুৎ ব্যবহার 1 মাসে বিল করা, মিটার না দেখে অফিসে বসে বিল করার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। এসব বিষয়ে বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলতে গেলে গ্রাহকরা পড়ছেন নানা হয়রানিতে। আমার প্রতি মাসে বিল আসতো 1500 থেকে 1700 টাকা, সে জায়গায় হঠাৎ করে আমার বিল আসছে 1,29,000 টাকা। এরা মাঝ দিয়ে বসে বসে বিল করে, মানুষকে হয়রানি করতেছে। সব মানুষের মিটারে টাকা বেশি অতিরিক্ত বিল করতেছে। বিদ্যুৎ অফিসে গেলে আমার দরখাস্তটা তারা গ্রহণ করে না করে আমাদের বিরুদ্ধে, আমাদের ফ্যামিলি সবার বিরুদ্ধে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে। কিছু কিছু অনিয়মের অভিযোগ স্বীকার করে বিদ্যুৎ বিভাগ বলছে, পুরনো অভিযোগ নিষ্পত্তির জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর অস্বাভাবিক বিল রোধে অনেক ক্ষেত্রে প্রিপেড মিটার বসানো হয়েছে। আমাদের এখানে ওভারবিলিং যেগুলো ছিল এগুলি আমরা মোটামুটি যেগুলো অভিযোগ পাইছি তাৎক্ষণিক এগুলি 90 দিনের ভিতরে যেগুলি হয়েছে আমার ক্ষমতায় আমরা সমাধান করছি। অনেক গ্রাহক আছে অনেক দীর্ঘদিনের পুরাতন অভিযোগগুলো নিয়ে আসছে, এগুলি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি তদন্ত রিপোর্ট পেশ করলে আমরা সমাধান করতে পারবো। নোয়াখালীতে বর্তমানে বিদ্যুতের আবাসিক গ্রাহক 96,289 জন আর বাণিজ্যিক গ্রাহক 16,566 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এই ধরনের ভুতুড়ে বিল বা সংযোগ না থাকার পরেও বিল আসছে, এই ধরনের ঘটনা আসলে কবে থেকে শুরু হয়েছে নোয়াখালীতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে এ বিষয়ে কতটা সরব? হ্যাঁ, নোয়াখালীতে যে বিদ্যুৎ নিয়ে যে বিড়ম্বনা, বিশেষ করে ভুতুড়ে বিল, অতিরিক্ত বিল এবং মিটার না দেখে অফিসে বসে বিল করা, এই জাতীয় অভিযোগ মূলত অনেক দিনের। তবে এই যে করোনাকালীন সময়ে এই অভিযোগটা তীব্র আকার ধারণ করে। করোনার সময়ে মানুষ এমনিতেই নানা রকম আর্থিক সংকটে রয়েছে, বিশেষ করে ব্যবসায়ী এবং চাকরিজীবী যারা রয়েছেন তারা। তার মধ্যে অতিরিক্ত বিল যখন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, তারা অনেকেই ফুঁসে ওঠেন এবং এ নিয়ে প্রতিবাদ করেন। তো প্রতিবাদ নিয়ে যারাই আপত্তি এবং প্রতিবাদ করতে যান, তারাই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা কর্মচারীদের হাতে নানাভাবে হয়রানি হন এবং লাঞ্ছিত হন বলে গ্রাহকদের মধ্য থেকে অনেকেই অভিযোগ করেছেন। বিশেষ করে গত সপ্তাহে শিকার হয়েছেন যেসব গ্রাহক, তাদের কেউ কি মামলা করেছেন এই ঘটনায় এখন পর্যন্ত? হ্যাঁ, গত সপ্তাহে একজন গ্রাহক এর বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। অবশ্য পরবর্তীতে পরের দিনে তিনি জামিনে মুক্ত হয়েছেন এবং তিনি জামিনে বেরিয়ে এসে সাংবাদিকদেরকে জানান যে তার 500 টাকা করে বিল আসতো নিয়মিত, কিন্তু হঠাৎ করে 4,500 টাকা বিল হলে তিনি এ বিষয়ে বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিতে যান। তাকে দেখা করতে দেওয়া হয়নি, উল্টো তার বিরুদ্ধে মামলা করে তাকে পুলিশে দেওয়া হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে। অন্যদিকে একই অভিযোগ জেলা শহর এবং বিভিন্ন উপজেলা পর্যায়ে যারা রয়েছেন অনেক গ্রাহকের রয়েছে। তাদের মধ্যে কারো কারো এমনও অভিযোগ রয়েছে যে তারা প্রিপেড মিটার স্থাপনের পরেও পুরনো মিটারেই তাদের বিল হচ্ছে। এছাড়া সবচাইতে তীব্র যেই অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে মিটার না দেখে বিল করা। মিটার রিডিং একরকম, বিলে আসছে অন্যরকম। অর্থাৎ যে বিলের মূলত জানতে চাচ্ছিলাম যে কোনো গ্রাহককে এখন পর্যন্ত মামলা করেছেন কিনা? অনেক বেশি বিল দেখানো হচ্ছে।
হ্যাঁ, এ বিষয়ে বেগমগঞ্জের যে শাহেদউদ্দিনের কথা আমরা প্রতিবেদনে দেখিয়েছি, তারা কিন্তু বেগমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে আমরা জানতে পেরেছি এবং সেই অভিযোগটিও তারা পুলিশ মামলা আকারে নিয়ে সেটির তদন্ত চলছে বলে আমরা বেগমগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। মূলত তাদের বিরুদ্ধে বিদ্যুৎ বিভাগ একটি মামলা করেছে এবং তারা অতিরিক্ত বিলের বিষয়ে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। পাল্টাপাল্টি মামলা হয়েছে, এরকম ঘটনা আছে বেশ কয়েকটি। তো মূলত এই যে বাড়তি বিল হচ্ছে এবং করোনাকালীন সময়ে মানুষ যখন কর্মহীন হয়ে পড়েছে আর্থিক সংকটে, তখন এই জাতীয় বাড়তি বিলের বোঝা একটি মানুষের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে এবং এ নিয়েই মানুষের মধ্যে ক্ষোভ এবং হতাশা দেখা দিয়েছে। এই যে ক্ষোভ হতাশা, এটি খুব অল্প সময়ের মধ্যে যদি সুস্পষ্ট গাইডলাইনের মধ্য দিয়ে বা তদন্ত করে সমাধান না করা হয়, তাহলে আসলে বিদ্যুতের মতো এরকম অপরিহার্য একটি বিষয়ের সমাধান নিশ্চয়ই খুব শীঘ্রই হবে, আমরা সেই আশা করছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনা টিকা যুক্তরাজ্যে প্রয়োগ শুরু। প্রথম ধাপে অগ্রাধিকার বয়স্কদের। আড়াই বছর পর মাঠে মুখোমুখি হচ্ছেন মেসি রোনালদো। রাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার প্রতিপক্ষ ইউভেন্টাস। পাঁচ 5,814 পদ খালি থাকা সত্ত্বেও পদোন্নতি হচ্ছে না সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের। এক পদে চাকরি করেই অবসরে যেতে হচ্ছে তাদের বেশিরভাগকেই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সমন্বয়হীনতার কারণেই পদোন্নতি ঝুলে আছে বলে দাবি শিক্ষক নেতাদের। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শওকত হোসাইন 20 বছর ধরে চাকরি করছেন সহকারী শিক্ষক পদে। দীর্ঘ সময়েও পদোন্নতি না পাওয়ায় হতাশায় ভুগছেন তিনি। কেন আমরা আমাদের প্রমোশন দিচ্ছে না সিনিয়র শিক্ষক হিসেবে আমাদেরকে, সেটাও কিন্তু স্পষ্ট করে আমাদেরকে আমাদের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরও কিন্তু স্পষ্ট করে বলছে না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত 10,500 শিক্ষকেরই একই অবস্থা। বেশিরভাগ শিক্ষকই কোনো পদোন্নতি ছাড়াই অবসরে যাচ্ছেন, অথচ 2018 সালে সিনিয়র শিক্ষকের 5,252টি পদ তৈরি করা হয়। কিন্তু 2 বছরের বেশি সময় পার হলেও সহকারী শিক্ষকদের পদোন্নতি দিয়ে সিনিয়র শিক্ষকের নতুন পদে উন্নীত করা হয়নি। এছাড়াও খালি আছে 300 প্রধান শিক্ষকের, সহকারী প্রধান শিক্ষকের 200, উপপরিচালকের 10, বিদ্যালয় পরিদর্শকের 19 এবং জেলা শিক্ষা কর্মকর্তার 33টি পদ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সমন্বয়হীনতার অভাবেই পদ খালির পরও শিক্ষকরা পদোন্নতি পাচ্ছেন না বলে অভিযোগ শিক্ষক নেতাদের। যে আমাদের পদসোপান একটা নাই, অর্থাৎ পদোন্নতিযোগ্য যে আরও পদের যে বিস্তৃতি গঠন করার কথা সেটা কিন্তু করা হয় না। তো সেই কারণে সরকারি মাধ্যমিকের শিক্ষকদের দীর্ঘদিন একটা দাবি ছিল যে আমাদের পদটি যদি নবম গ্রেড করে আর অন্যান্য একটা সুন্দর একটা পদসোপান তৈরি করা হয় তাহলে পদোন্নতি পেত শিক্ষকেরা। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষকদের পদোন্নতির কাজ দ্রুত এগিয়ে চলছে। এটিও আশা তো করছি আগামী কয়েক মাসের মধ্যে সমস্যাটি সমাধান করতে পারবো, এটারও কাজ চলছে। এবং আমাকে প্রতিনিয়তই আমাকে শিক্ষকরা মেসেজ পাঠান, আমি দেখি আমি এটা ফলো আপও করছি। সারা দেশে 344টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের প্রায় 5,500 পদ খালি থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। শিক্ষা খাতে এগিয়ে থাকা দেশগুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় শিক্ষকদের, অথচ বাংলাদেশে বেশিরভাগ শিক্ষকই এই পেশায় থাকেন চরম হতাশা নিয়ে। এটিকে মানসম্মত শিক্ষা নিশ্চিতের অন্যতম বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইল সদরের ঘাড়িন্দায় দুটি ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। ভোররাত 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল এলেঙ্গা হাইওয়ে থানার এসআই মোহাম্মদ জিয়াউল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক টাঙ্গাইলে ঘাড়িন্দায় পৌঁছালে উত্তরবঙ্গ থেকে আসা সবজি বোঝা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জন নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। ভোরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলছে পুলিশ। এই ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন 2 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঘন কুয়াশার কারণে 11 ঘন্টা পর চালু হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলা বাজার রুটের ফেরি চলাচল। ঘাট কর্তৃপক্ষ জানায় রাত 9টার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত 11টার দিকে কুয়াশার তীব্রতা বাড়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয় পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটের ফেরি চলাচল। এতে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে 3টি ফেরি। এছাড়া ঘাট বন্ধ থাকায় দুই পারে আটকে থাকে শত শত যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক। এদিকে রাত 1টা থেকে বন্ধ শরীয়তপুর চাঁদপুর নৌ রুটের ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে আছে 2টি ফেরি। এই রুটেও 9 ঘন্টা পর শুরু হয়েছে ফেরি পারাপার। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় হাইকোর্টে জামিনের পর এবার ফরিদপুরে জজ কোর্ট থেকে জামিন পেয়েছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। ফরিদপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সেলিম মিয়ার আদালত আজ 2000 টাকা মুচলেকায় তাকে জামিন দেন। এর আগে এই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন নিক্সন। গত 15 অক্টোবর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। আমি সেই প্রস্তুতি নিয়ে আসছি, রাজনীতি করি, অবশ্যই জেল খাটতে হবে, এটা চিন্তা করে রাজনীতি করি। আমি পুরো লুঙ্গি গেঞ্জি সব নিয়ে আসছি, জামিন না দিলে ভিতরে চলে যেতাম। করোনা পরিস্থিতিতে অক্টোবর পর্যন্ত 7 মাসের রিকন্ডিশনড গাড়ি বিক্রি কমেছে 40%। রিকন্ডিশনড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার দাবি, চলতি বছর এই খাতের ক্ষতি 800 কোটি টাকা। সরকারি প্রণোদনার অর্থ না পাওয়ায় ব্যবসা অনিশ্চয়তায় পড়েছে বলেও দাবি তাদের। এদিকে যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করলে প্রণোদনা দেওয়া হবে বলছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। করোনার কারণে গেল এপ্রিল থেকে প্রায় 3 মাস বন্ধ থাকে রিকন্ডিশন গাড়ি বিক্রি। এরপর জুলাই থেকে আবারও শুরু হয় বিক্রি। তবে এই সময় গণপরিবহন এড়াতে কম দামের গাড়ি কিনছেন অনেকে। উবার, সিএনজি এগুলো ব্যবহার করা এখন ঠিক না, এর জন্য গাড়ি দেখতে আসছি। ছোটোর মধ্যে কমের মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ির জন্য আসলাম। ব্যবসায়ীরা জানান, গেল বছর মাসে 15 থেকে 70টি পর্যন্ত গাড়ি বিক্রি হলেও এবার তা নেমে এসেছে 2 থেকে 34টিতে। এখন 30 থেকে 35 ইউনিটে চলে এসেছে। মূলত এখন যে গাড়িগুলো বিক্রি হচ্ছে সেগুলো অত্যন্ত নেসেসিটি। ব্যবসায়ীরা বলছেন প্রতি বছরই কমছে গাড়ি বিক্রির সংখ্যা, তবে করোনার কারণে কমেছে 40%। করোনার দ্বিতীয় ঢেউয়ে আরও কমার আশঙ্কা তাদের। তাই এ খাতকে টিকিয়ে রাখতে প্রণোদনার পাশাপাশি বন্দরের ভাড়া সাময়িকভাবে মওকুফ সহ সরকারের বিশেষ বিবেচনা প্রয়োজন বলছে বারভিডা। ভাড়া আছে, ব্যাংকের ঋণ আছে, তার উপরে আমরা সুদ গুনে যাচ্ছি। কর্মচারীদের বেতন ভাতাও আমরা দিয়ে গেছি অনেক ক্লাসে। এবং এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু কোনো প্রণোদনা পাইনি। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, রিকন্ডিশন গাড়ি ব্যবসায়ীদের প্রণোদনার বিষয়টি বিবেচনায় আছে, তবে এক্ষেত্রে তাদের যৌক্তিক কারণ দেখিয়ে আবেদন করতে হবে। যদি এমপ্লয়ীদের বেতনের সমস্যা থাকে, তারপরে এই সমস্ত কিছু ফার্নিশ আটকে যেয়ে থাকে, বিক্রি না হটানো, এইসব কারণ দেখালে পরে এবং সেটা যৌক্তিক হলে পরে তাহলে অবশ্যই লিখব অর্থ মন্ত্রণালয়কে তাদেরটা বিবেচনা করা হোক। গেল বছর সারা দেশে প্রায় 70,000 গাড়ি বিক্রি হলেও চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিক্রি 9,828টি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় বিশ্বে একদিনে 8,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 5 লাখের বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি যুক্তরাষ্ট্রে, মৃত্যু হয়েছে 1500-র বেশি মানুষের। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা 2,90,000 ছাড়িয়েছে। নতুন আরও 2 লাখ রোগী নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা 1,53,00,000-এর বেশি। এদিকে সবার আগে ভ্যাকসিন পাওয়ার জন্য মঙ্গলবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি 528 জনের মৃত্যু ইতালিতে। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে প্রায় 14,000 মানুষের দেহে। রাশিয়াতে 24 ঘন্টায় 450-র বেশি মৃত্যু হয়েছে। মৃত্যুতে দ্বিতীয়তে থাকা ব্রাজিলে সোমবার 426 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে 24,500। ভারতে একদিনে 404 জনের প্রাণ গেছে। এ নিয়ে ভারতের মোট মৃত্যু প্রায় 1,41,000। নতুন আরও 27,000-এর বেশি রোগী নিয়ে দেশটির মোট আক্রান্তের সংখ্যা 97 লাখ ছাড়িয়েছে। বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 15,50,000-এর বেশি মানুষের। মোট আক্রান্ত 6,79,00,000-এর বেশি।
প্রথম দেশ হিসাবে যুক্তরাজ্যে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা প্রয়োগ শুরু হলো। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস NHS টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে। প্রথম ধাপে অগ্রাধিকার পাবেন বৃদ্ধ, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতরা। পরে বিভিন্ন অঞ্চলের ক্লিনিকগুলোতে বিতরণ করা হবে ভ্যাকসিন। টিকা দেওয়ার জন্য প্রাথমিকভাবে যুক্তরাজ্যের 70টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন হাসপাতাল থেকেও টিকা দেওয়া হবে। এদিকে ব্রিটেনে করোনা ভ্যাকসিন গ্রহণকারীদের একটি আইডি কার্ড দেওয়া হবে। এই কার্ড করোনা টিকা গ্রহণের প্রমাণ হিসাবে কাজ করবে। সবসময় কার্ডটি সাথে রাখার জন্য আহ্বান জানিয়েছে সরকার। নতুন কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে শান্তিপূর্ণ বন্ধ শুরু করেছে আন্দোলনকারী কৃষকেরা। দিল্লি মেরুট মহাসড়ক অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা। দফায় দফায় সরকার ও কৃষক প্রতিনিধিদের বৈঠকের পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় ভারত বন্ধের ডাক দেয় তারা। এর ধারাবাহিকতায় আজ 3টা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। সহিংসতা এড়াতে এবং জনসাধারণের ভোগান্তি কমাতে দিল্লিতে 4000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও দিল্লির 3 প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। সব রকম সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে দিল্লি পুলিশ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করে রেখেছে বলে দাবি করেছে AAP। বুধবার সরকার ও কৃষক প্রতিনিধিদের 6ষ্ঠ দফা বৈঠকের কথা আছে। এর একদিন আগে কৃষকদের ভারত বন্ধের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলো। আর এতেই ক্ষোভ জানান কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তার অভিযোগ, অস্তিত্ব রক্ষায় কৃষক আন্দোলনে সমর্থন দিচ্ছে কংগ্রেস। এদিকে কৃষকদের বিক্ষোভের মুখেই উন্নয়নের স্বার্থে সংস্কার দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান পরিস্থিতিতে পুরনো আইনকে বোঝা বলে আখ্যা দেন তিনি। আড়াই বছরেরও বেশি সময় পর মাঠের লড়াইয়ে মুখোমুখি বর্তমান সময়ের 2 সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। রাত 2টায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান 2 জায়ান্ট বার্সেলোনা ও ইউভেন্টাস। ফুটবল প্রেমীদের পাশাপাশি মেসি রোনালদোর রোমাঞ্চকর দ্বৈরথের অপেক্ষায় ফুটবল বিশেষজ্ঞরাও। তুরিনেই দেখা হওয়ার কথা ছিল দুজনের। রোনালদো করোনা পজিটিভ হওয়ায় অপেক্ষা বেড়েছে মেসি রোনালদো দ্বৈরথের। 2 মহাতারকাকে বরণ করতে প্রস্তুত ন্যু ক্যাম্প। গ্রুপ শ্রেষ্ঠত্বের লড়াই আবেদন বাড়িয়েছে রোমাঞ্চকর দ্বৈরথে। রোনালদোর সাথে মেসির শেষ দেখা 2018-তে। ন্যু ক্যাম্পে মর্যাদার দ্বৈরথ শেষ হয়েছিল নিরুত্তাপ ড্রয়ে। চেনা স্টেডিয়ামে রোনালদো ফিরছেন 2 বছর 7 মাস পর। চ্যাম্পিয়ন্স লিগ 2 মহারথীকে সুযোগ করে দিয়েছে এল ক্লাসিকো স্মৃতিচারণে। মেসি রোনালদো এর আগে মুখোমুখি হয়েছেন 35 বার, যেখানে 16 জয়ে দাপট ধরে রেখেছেন LM10। বিপরীতে CR7 জিতেছেন 10 বার। গোল আর অ্যাসিস্টেও আধিপত্য আর্জেন্টাইন খুদে জাদুকরের। সব মিলিয়ে ইউরোপ সেরার মঞ্চে রোনালদোর গোল 173 ম্যাচে 132টি, আর 146 ম্যাচে 118 গোল মেসির। ব্যক্তিগত অর্জনেও চলছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। 5 বার শিরোপা জেতেন পর্তুগিজ সুপারস্টার। 1 শিরোপা কম নিয়ে পরেই আছেন LM10। 2 বিশ্বসেরার লড়াই ইউরোপ সেরার আসরে যোগ করবে ভিন্ন মাত্রা, এমনটাই মনে করেন বার্সা কোচ রোনাল্ড কোম্যান। এটা দারুণ যে মেসি রোনালদো উভয়ে 15 বছর ধরে সেরা মান ধরে রেখেছে। তাদের খেলার ধরন আলাদা, কিন্তু দুজনই গোল করা, হ্যাট্রিক করা ও শিরোপা জেতায় পারদর্শী। কে সেরা এটা বড় ব্যাপার নয়, তাদের খেলা উপভোগ করাটাই মুখ্য বিষয়। ইতালিতে রোনালদো যখন আলো নিজের দিকে রেখেছেন, স্পেনে তখন চলছে মেসির দুঃসময়। কোম্যানের ট্যাকটিক্যাল পরিকল্পনায় অস্বস্তিতে আর্জেন্টাইন সুপারস্টার। লিগে 10 ম্যাচে করেছেন 4 গোল, যার 2টি পেনাল্টি থেকে। আর সিরিয়াতে 8 ম্যাচে 10 গোল করেছেন রোনালদো। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এরই সাথে শেষ করছি আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে। এলো নতুন ডেটল, এখন সুদিং অ্যালোভেরার সাথে, যা দেয় 99.9% জীবাণু থেকে সুরক্ষা এবং নেয় ত্বকের যত্ন। এখনই ট্রাই করুন নতুন ডেটল।